হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি উইথ ইস প্রামাণিক। আমরা সুবীর দাসের বইটা থেকে করছিলাম। এবার আমি সুবীর দাসের বইটা থেকে পরিমিতি পাঠগুলো আমরা করছি। তার মধ্যে আমরা কোণের ব্যাপারে আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমরা ত্রিভুজের ব্যাপারে কিছু আলোচনা করব। এবার দেখো, ত্রিভুজটা অ্যাকচুয়ালি কী জিনিস। ত্রিভুজ মানে তিনটা বাহু দিয়ে গঠিত একটা চিত্র, এটাকে আমরা ত্রিভুজ বলবো। ওকে, তার মানে ত্রিভুজটা কী জিনিস সেটা জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে ত্রিভুজের বৈশিষ্ট্য। তাহলে 1 নম্বরে ত্রিভুজের বৈশিষ্ট্য মানে বাহু কয়টা থাকবে আমাদের? বাহু থাকবে 3টি। ওকে, বাহু যদি 3টা থাকে তার মানে আমাদের দেখো 2 নম্বর কোণও থাকবে 3টি। কোণ থাকবে 3টি। এবার কোণও যদি 3টা থাকে, সাপোজ কি মনে করো যে এটা একটা ত্রিভুজ আমাদের, সে যে কোনো ত্রিভুজ, আমি প্রকারভেদগুলো এখনই আসতেছি, যে কোনো ত্রিভুজ হতে পারে। দেখো, বাহু আছে, কোণ আছে। এবার কোণ থাকলে নিশ্চয়ই উচ্চতা থাকবে। তার মানে একটা শীর্ষবিন্দু থেকে বলে নেই, একটা শীর্ষবিন্দু থেকে আর একটা বাহুর উপরে যদি আমরা টানি, এটাকে আমরা বলবো কি তখন? লম্ব। তাহলে আর একটা শীর্ষবিন্দু থেকে আর একটা বাহুতে টানা যাচ্ছে, এটাও লম্ব। আর একটা শীর্ষবিন্দু থেকে আর একটা বাহুতে টানা যাচ্ছে, এটাও একটা লম্ব। এবার দেখো, বাহু থাকবে কয়টা? 3টা। কোণ থাকবে 3টা। তার মানে 3 নম্বরে আমরা বৈশিষ্ট্য কি জানবো? যে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু মানে যেগুলো একসঙ্গে লাগলো এইভাবে, তার মানে এটা 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 3টি শীর্ষবিন্দু। কয়টা থাকলো তাহলে? 3টে শীর্ষবিন্দু, 3টে। ওকে, এবার দেখো, এই যে আমরা একটা শীর্ষবিন্দু থেকে আর একটা বাহুর উপরে যে লম্ব টানলাম, এগুলো, এই লম্বগুলোকে আমরা বলবো উচ্চতা। তার মানে এখানে কয়টা উচ্চতা আমরা টানতে পারবো? উচ্চতাও আমরা টানতে পারবো 3টে বা 3টি। হলো? এবার দেখো, এই উচ্চতাগুলো যে বিন্দুতে ছেদ করলো, একটা নির্দিষ্ট বিন্দুতে ওরা ছেদ করবে, মানে এই উচ্চতাগুলো কি হবে? সমবিন্দু সম্পন্ন হবে, মানে একটা বিন্দু দিয়েই যাবে। তখন এই এই বিন্দুটাকে আমরা বলবো ত্রিভুজের ভর কেন্দ্র। কি বলবো? এটা কি বলবো? ভর কেন্দ্র। ওকে, আচ্ছা, ত্রিভুজ ব্যাপারে আমরা এতটুকু জিনিস জানলাম। এবার আমাদের সুবীর দাসের বইটাতে 572 পেজে ত্রিভুজের ব্যাপারে বলা আছে। এবার আমরা ত্রিভুজের প্রকারভেদগুলোকে দেখব, যে কোন ভেদে, বাহু ভেদে ত্রিভুজগুলোকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। আশা করি তোমরা এই ত্রিভুজের এতটুকু বৈশিষ্ট্য বুঝে গেছো, যে আমাদের ত্রিভুজ হতে গেলে কি হতে হবে? প্রথমে বাহু লাগবে 3টা, তারপরে কোণ থাকবে, বাহু যেহেতু 3টা তাহলে কোণও থাকবে আমাদের 3টা, শীর্ষবিন্দু আমাদের থাকবে 3টা। আবার উচ্চতা যদি আমরা পেতে চাই, তাহলে শীর্ষবিন্দু থেকে যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুটার উপরে আমরা একটা রেখাকে টানবো, যেটাকে আমরা বলবো উচ্চতা। এখানে এটা হচ্ছে উচ্চতা। যদি আমরা নাম দিই এটা এ, এটা যদি নাম দিই বি, এটা যদি নাম দিই সি, সরি, এটা নাম যদি না, এটার যদি নাম দিই সি, তাহলে এটাকে ডি, এটাকে যদি ই বলি, আর এটাকে যদি এফ বলি। আর এই যে যেখানে সবাই মিলে ছেদ করলো, তার মানে সমবিন্দু যেখানে হলো, এইটাকে যদি আমরা ও নাম দিই, আশা করি দেখা যাচ্ছে, হ্যাঁ, ও যদি নাম দিই, তাহলে এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে আমাদের এডি। আচ্ছা, একই ত্রিভুজের উচ্চতা কিন্তু সবসময় সমান হবে। এডি সমান কি হচ্ছে তাহলে আমাদের? সি এ, এটা সমান হবে বিই এর সঙ্গে সমান হবে। ওকে, ক্লিয়ার? এবার দেখো, যে কোনো একটা উচ্চতায়, ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো ফার্স্ট আমি বলে নিচ্ছি। যে কোনো একটা উচ্চতায় ত্রিভুজকে সমান 2টি ভাগে ভাগ করবে। মনে করো তুমি এরকম একটা ত্রিভুজ আঁকলে, এখানে হচ্ছে আমাদের, সরি মাপটা হয়তো একটু গন্ডগোল হচ্ছে, একটা সমবাহু ত্রিভুজ আঁকার পরে দেখবে এই যে উচ্চতাটা এ, এটা বি, এটা সি, এই যে এডি, যে আমাদের হাইটটা কি করবে? এ বি ডি, এই যে একটা ত্রিভুজ উৎপন্ন হলো, এটার যা ক্ষেত্রফল হবে, এ ডি সি যে ত্রিভুজটা উৎপন্ন হলো, একই ক্ষেত্রফল সম্পন্ন ত্রিভুজ হবে। ওকে, পরীক্ষায় অনেক সময় আমাদের এই ধরনের কোশ্চেন আসে যে একটা ত্রিভুজের কয়টি শীর্ষবিন্দু থাকে, ক্লিয়ার? অথবা আরেক ধরনের কিছু কোশ্চেন আসে ছোট এসএসসি পরীক্ষাগুলোতে, যে ত্রিভুজের যে ইয়েগুলো আছে, মানে কোণের লম্ব সমদ্বিখণ্ডকগুলো আছে, যে আমরা এই যে উচ্চতাগুলোকে বলি না, উচ্চতাগুলো আবার এই কোণগুলোকে সমান ভাগে ভাগ করবে, এটা ভাবতে হবে আমাদের। দেখো,
আমি টোটালটা বলি নেই জন্য একটু প্রবলেম হচ্ছে। এই দেখো, এই কোণটাকে দেখো দুই ভাগে ভাগ করলো, সমান দুই ভাগে ভাগ করবে, এটাকে আমরা বলবো কোণের লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এই কোণ থেকে যদি আমরা এই বাহুর উপরে টানি তাহলে এটা হচ্ছে এই কোণের লম্ব সমদ্বিখণ্ডক, আবার এই কোণ থেকে যদি টানি তাহলে এটা হচ্ছে এই কোণের লম্ব সমদ্বিখণ্ডক। কোশ্চেন আসে এভাবে যে একটা ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক তিনটে তো লম্ব সমদ্বিখণ্ডক আমরা পাচ্ছি, লম্ব সমদ্বিখণ্ডক তিনটির সংযোগস্থলকে কি বলা হয়? আচ্ছা, লম্ব সমদ্বিখণ্ডক তিনটার সংযোগস্থল কোথায়? এখানে। তাহলে এটাকে আমরা কি বলবো? ভর কেন্দ্র। ওকে, আমি লিখে দিছি, এটাকে কি বলবো আমরা? ভর কেন্দ্র। আচ্ছা, এ ধরনের আবার কোশ্চেন আসে যে একটি ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক, একটা লম্ব সমদ্বিখণ্ডক কি ওই নির্দিষ্ট ত্রিভুজটা যেখান থেকে লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো সেই কোণটাকে কি সমান দুই ভাগে ভাগ করবে? অবশ্যই সমান দুই ভাগে ভাগ করবে। ওকে, চলো এবার আরেকটা কথা বলি, এই যে লম্ব সমদ্বিখণ্ডক যে পার্টটা, এই যে আমাদের লম্ব সমদ্বিখণ্ডক যে পার্টটা এখানে এখানে এইদিকে এইদিকে, তার মানে এই জায়গাটা আমাদের লম্ব সমদ্বিখণ্ডকের এটা ছেদ বিন্দু, একটা বিন্দুতে তার মানে লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু হচ্ছে। তাহলে একই বিন্দু দিয়ে যখনই যাচ্ছে তার মানে এই জায়গাটা একটা আমাদের টার্নিং পয়েন্ট তৈরি হচ্ছে। এই জায়গাটাকে যদি আমরা এই বাহু আর এই বাহু এইদিকে যোগ করে দিই তাহলে হচ্ছে কি আমাদের এই যে টোটাল ত্রিভুজটা আমাদের উৎপন্ন হচ্ছে সেই ত্রিভুজটাকে 1:3 অনুপাতে ডিভাইড করছে। ওকে, 1:2 অনুপাতে ডিভাইড করছে, 1:2 অনুপাতে ডিভাইড করতেছে। তার মানে উপরের পার্টটা হচ্ছে 1, নিচের পার্টটা হচ্ছে 2। টোটালটা হচ্ছে আমাদের 3। যদি আমরা 3 ভাগ বলে নিই তাহলে এক ভাগটা হচ্ছে আমাদের উপরে, নিচে হচ্ছে আমাদের 2 ভাগ। ওকে, চলো তাহলে আশা করি আমরা এই বিষয়গুলোকে বুঝে ফেলছি। নেক্সট টাইম আমরা দেখে নিই ত্রিভুজের প্রকারভেদগুলো কি কি হবে। এইবার যদি আমি বলি যে বাহু ভেদে ত্রিভুজ কত প্রকার হতে পারে, এখান থেকে খুব ভালো ধরনের কিছু কোশ্চেন আসে আমাদের কম্পিটিটিভ এক্সামে। বাহু ভেদে যদি প্রকারভেদগুলো আমরা বলি তাহলে দেখো একটা জিনিস আমরা দেখব। 1 নাম্বার, যদি একটা ত্রিভুজের 3টা বাহু সমান হয়, এটা মাথায় রাখতে হবে, যদি একটা ত্রিভুজের 3টা বাহু সমান হয়, সাপোজলি মনে করো এই একটা ত্রিভুজের এ বি সি, এই বাহুটা যত, এই বাহুটাও তত, আবার এই বাহুটাও তত, যদি আমাদের সমান হয় সেক্ষেত্রে হবে কি, এইটাকে আমরা বলবো তখন সমবাহু ত্রিভুজ। সমবাহু মানে একই ধরনের বাহু, সমবাহু ত্রিভুজ। ওকে, এটাকে আমরা বলবো তখন সমবাহু ত্রিভুজ। এবার দেখো এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের বাহু 3টা সমান হচ্ছে। তার মানে দেখো একটা জিনিস খেয়াল রাখো তোমরা, যে আমি কি বলেছিলাম যে একটা ত্রিভুজ মানে 3টা বাহু থাকবে, 3টা কোণ থাকবে। এবার একটা ত্রিভুজের 3টা বাহু সমান, তার মানে হচ্ছে সবসময় মনে রাখতে হবে 3টা বাহু হচ্ছে আমাদের 3টা বাহু যখন সমান তখন মনে রাখতে হবে 3টা কোণও হচ্ছে আমাদের সমান। আর লম্ব সমদ্বিখণ্ডকগুলো যে থাকবে সেটা হচ্ছে সমান 2 ভাগে, একটা ত্রিভুজ সমবাহু ত্রিভুজকে সমান ঠিক 2 ভাগে ভাগ করবে। এখানে এটাকে যদি আমরা ডি দেই তাহলে এ ডি বি যা ক্ষেত্রফল হবে একটা ত্রিভুজের, দেখো এখানে 2টা ত্রিভুজ আমাদের উৎপন্ন হলো, তাহলে এ ডি বি এর যা ক্ষেত্রফল হবে এ বি সি এরও ক্ষেত্রফল একই রকম হবে। ওকে, ক্লিয়ার? এবার তোমরা একটা জিনিস খেয়াল করো, যদি আমি ক্ষেত্রফলের বিষয়ে পরে আসতেছি, আগে বলে নিই পরিসীমা তো আমরা সবাই বুঝি, পরিসীমা মানে চারদিকে কতটা জায়গা জুড়ে আছে। যেমন এই ত্রিভুজটার যদি আমরা পরিসীমা বের করতে যাই তাহলে এইটা কতটা, এটা কতটা আর এটা কতটা, সবগুলোকে আমরা কি করে দেবো? জুড়ে দিব। জুড়ে দিলেই আমাদের ত্রিভুজটা পরিসীমাটা বেরিয়ে আসলো। তাহলে দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা বের করাটা খুবই আমাদের সুবিধা, মানে সোজা। 3 গুণন কি করবো আমরা? বাহু। মানে অ্যাকচুয়ালি আমরা করি কি, বাহু যোগ বাহু যোগ বাহু, মানে 3 ইন্টু বাহু করলেই আমাদের কাজ শেষ। ওকে, এবার দেখো, এবার একটা ত্রিভুজ যখন উৎপন্ন হলো তখন আমরা বেস কোণটাকে ধরবো, ভূমি কোণটাকে ধরবো, সেটা হচ্ছে আমাদের আগে প্রথমে কোশ্চেন, যে এটাকে এক্ষেত্রে আমরা ভূমি কোণটাকে ধরবো। আচ্ছা, ভূমি যদি আমরা এটাকে ধরতে পারি, অথবা এটাকে ধরতে পারি, অথবা এটাকে ধরতে পারি, যেই দিক থেকেই আমরা ভূমি ধরি না কেন,
যেদিক থেকে আমরা ভূমি ধরি না কেন আমাদের উচ্চতাটা কি হবে, যদি সমবাহু ত্রিভুজ হয় উচ্চতাটা একই রকম আসবে। এই যে উচ্চতাগুলো আমাদের ভূমি থেকে ত্রিভুজটার উচ্চতাটা কত, উচ্চতাগুলো আমাদের একই রকম আসবে। যখনই আমাদের উচ্চতা একই রকম আসবে তখন আমাদের ক্ষেত্রফলটা কি আসবে, ক্ষেত্রফলটা কি আসবে এটা দেখে নিতে হবে। ক্ষেত্রফল মানে হচ্ছে ত্রিভুজ, দেখো ত্রিভুজ হোক বা চতুর্ভুজ হোক, চতুর্ভুজের মধ্যে যেমন অনেকগুলো ভাগ আছে, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, সামান্তরিক, তারপরে ট্রাপিজিয়াম, আবার আছে কাইট, এই ধরনের অনেকগুলো ভাগ আছে। এবার এতগুলো ভাগের মধ্যে এতগুলো ভাগ নিয়ে আমি পরে একদিন আলোচনা করব। এবার বলে নেই যে সেক্ষেত্রে ক্ষেত্রফলগুলো আলাদা হয়। আবার পরিসীমা যে কোনো জ্যামিতিক চিত্রের পরিসীমাগুলো কি হয়, যে চারদিকে কতটা জায়গা জুড়ে আছে সেটাকেই আমরা বলি পরিসীমা। একদমই সিম্পলভাবে ভাবতে হবে ম্যাথটাকে, যে একটা জ্যামিতিক চিত্রের পরিসীমা তখনই আমরা নির্ণয় করতে পারবো যখন সেটা তিন দিকেই হোক জ্যামিতিক চিত্র, টোটাল জ্যামিতিক চিত্রটা টোটাল কতটা জুড়ে আছে, কতটা জায়গা জুড়ে আছে সেটা বলে নেই, চারিদিকে কতটা জায়গা জুড়ে আছে সেটা বলছি। চারিদিকে কতটা জায়গা জুড়ে আছে, যেমন ত্রিভুজের ক্ষেত্রে তিন দিকে কতটা জায়গা জুড়ে আছে, চতুর্ভুজের ক্ষেত্রে চারদিকে কতটা জায়গা জুড়ে আছে। ক্লিয়ার? তাহলে এদেরকে আমরা বলবো পরিসীমা। তাহলে পরিসীমা প্রথমটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো ক্ষেত্রফল যদি আমরা বের করতে যাই তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা কি করবো, 1/2। কেন 1/2 করবো, দেখো সমবাহু ত্রিভুজটাকে একটা উচ্চতা দুই ভাগে ভাগ করছে। এবার ক্ষেত্রফল মানে কি সেটা বুঝবো। এই যে ত্রিভুজের পরিসীমা মানে এটা যোগ এটা যোগ এটা। ক্লিয়ার? চারিদিকে কতটা জায়গা জুড়ে আছে। সাপোজলি তোমরা একটা ঘরে থাকো, ঘরটার চার দেয়ালটা কতটা জায়গা জুড়ে আছে সেটাকে আমরা বলবো পরিসীমা। এবার চার দেয়াল সহ মেঝের উপর দিয়ে কতটা জায়গা আমরা গেলাম, টোটাল মেঝেটা, চার দেয়াল সহ টোটাল মেঝেটা কতটা জায়গা জুড়ে আছে সেটাকে আমরা কি বলবো, ক্ষেত্রফল। তাহলে এটার ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে অবশ্যই আমাদের উচ্চতাটার প্রয়োজন হচ্ছে। ক্লিয়ার? এবার উচ্চতাটা যেহেতু প্রয়োজন হচ্ছে, তার মানে দেখো এই উচ্চতাটা তো আবার ত্রিভুজটাকে দুইটা পার্টে ভাগ করতেছে, তার মানে হাফ ইনটু এই যে দেখো এই ভূমিটা যাচ্ছে, এই ভূমিটা কোন দিকে যাচ্ছে, এই যে টোটাল এই দিকে যাবে, এই ভূমিটা টোটাল, এটাকে যদি আমরা মুড়িয়ে নেই, এইভাবে মুড়িয়ে নেই, সাপোজলি এটা একটা মুড়ানোর জিনিস, এটাকে যদি আমরা মুড়িয়ে নিই, ভূমিটা টোটাল এইভাবে 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 চলে যাচ্ছে। ওকে, সাথে কি হচ্ছে, উচ্চতাটা আমাদের স্প্রেড হচ্ছে, উচ্চতাটা এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে হয়ে গেল আমাদের হাফ ইন্টু ভূমি ইন্টু তার সঙ্গে কি করবো আমরা, হাইটটাকে ধরে নেব, তাহলে হয়ে গেল আমাদের ত্রিভুজটার ক্ষেত্রফল। ওকে, এই দুইটা বেসিক জিনিস যদি আমরা জানতে পারি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কোনো অঙ্ক আমাদের ভুল হওয়ার চান্স নেই। এবার আরেকটা জিনিস, অনেক বইয়ে, সুবিদ্যাসের বইয়ে অনেক ট্রিক্স বলা আছে। এবার দেখো ট্রিক্স আমরা কত মনে রাখবো, ট্রিক্স মনে রাখার মতো ক্যাপাসিটি, কতটা ক্যাপাসিটি আমাদের ব্রেন ক্যারি করতে পারবে যে ট্রিক্স সবগুলো ম্যাথের ট্রিক্স মনে রাখবো। নো ট্রিক্স, ফর্মুলা মনে রাখলে, বুঝতে পারলে আমাদের যে কোনো ম্যাথ খুব ইজি হয়ে যায়। একটু সময় লাগবে, প্র্যাকটিস করলে সময়টা খুব তাড়াতাড়ি মেকআপ হয়ে যাওয়ার কথা। ওকে, চলো নেক্সট। এবার দেখো আমি সমবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করলাম, সমবাহু ত্রিভুজের পরিসীমা পেলাম, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। ওকে, এটা হয়ে গেল আমাদের পরিসীমা আর এটা হয়ে গেল আমাদের ক্ষেত্রফল। ওকে, ম্যাথের কোনো ট্রিক্স, অ্যাকচুয়ালি সায়েন্সের কোনো ট্রিক্স হয় না, সায়েন্সের বুঝে তারপরে সেটাকে মনে রাখতে হয়, জাস্ট এতটুকুই। চলো এবার দেখি আরেকটা জিনিস আমরা খেয়াল করি। সমবাহু ত্রিভুজের আমরা তিনটা বাহু তিনটা কোণ সমান পেলাম। এবার তিনটা বাহু তিনটা কোণ সমান পেলাম মানে এই কোণ এই কোণ এই কোণ সমান হবে। এবার আমরা আরেকটা জিনিস জানি যে তিনটা কোণ সমান তো হচ্ছে, এবার একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হচ্ছে, সবসময় 180 ডিগ্রি হয়। একটু পরে আমি বলবো যখন কোণ ভেদে আসবো কেন হচ্ছে 180 ডিগ্রি, সেটা আমি বলবো। একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হচ্ছে, সবসময় 180 ডিগ্রি। তার মানে এই কোণ এই কোণ এই কোণ কত ডিগ্রি হচ্ছে আমাদের, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এটা যদি 60 হয় তাহলে এটা অবশ্যই 60 হবে, এটা অবশ্যই 60 হবে, কারণ তিনটা কোণ আমাদের সমান হচ্ছে। ক্লিয়ার? সবসময় মনে রাখতে হবে সমবাহু ত্রিভুজের, যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে কোণ তিনটে অবশ্যই 60 ডিগ্রি হবে। এবার কোশ্চেন আমাদের এখান থেকে আসে যে সমবাহু ত্রিভুজের কোণ তিনটের অনুপাত কত, অনুপাতে আমাদের প্রকাশ করতে বলে কোশ্চেন। আমি অনেকবার এই ধরনের কোশ্চেন দেখছিলাম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের কোশ্চেনে যে সমবাহু ত্রিভুজের একটি সমবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত কত।
তারপরে সমদ্বিবাহু ত্রিভুজের কোন তিনটের অনুপাত কত, এই ধরনের কিছু কোশ্চেন চলে আসে। তাহলে দেখো এটাকে যদি আমরা অনুপাতে প্রকাশ করে দিই 60:60:60, তার মানে 1:1:1, ক্লিয়ার? এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের আসতে পারে পরীক্ষায়। চলো, এটা গেল আমাদের সমবাহু ত্রিভুজ। কি বললাম, যে তিনটা বাহু যদি সমান হয় তবে এটা হবে আমাদের সমবাহু ত্রিভুজ। নেক্সট, আশা করি সমবাহু ত্রিভুজ সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার হয়ে গেছে। এবার 2 নাম্বারটা আমরা যখন দেখব, 2 নাম্বারটা যখন আমরা দেখব, 2 নাম্বারটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, এটা গেল আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। নামটার মধ্যেই এর ডেফিনেশনটা লুকিয়ে আছে। দেখো, সমদ্বিবাহু মানে হচ্ছে, সমদ্বিবাহু মানে হচ্ছে একটা ত্রিভুজ থাকবে যার কিনা দুইটা বাহু সমান। সাপোজ কি মনে করো এ বি সি একটা ত্রিভুজ, যার এই বাহুটা আর এই বাহুটা সমান। আমরা ভূমিটাকে অসমান রাখলাম। হতে পারে যে ভূমিটাকে তোমরা এসি ধরে নাও, কোনো ব্যাপার নেই, কিন্তু দুইটা বাহু সমান আর একটা বাহু অসমান, এই বাহু আর এই বাহু সমান, এই বাহুটা অসমান। সেক্ষেত্রে আমাদের ক্রাইটেরিয়াগুলো কি কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের কি ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখো, যেহেতু আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি ছিল, আমাদের তিনটা বাহু সমান ছিল, তার মানে তিনটা কোণ আমাদের সমান। এবার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু দুইটা বাহু সমান, তাই এই দুইটা কোণ সমান হবে, এই কোণটাকে আলাদা হবে, এই কোণটা আলাদা হবে, মানে যে দুইটা বাহু সমান তাদের দ্বারা উৎপন্ন কোণটা, এই যে এই দুইটা বাহু সমান তাদের দ্বারা উৎপন্ন কোণটা সবসময় অসমান হবে, এটা ভাবতে হবে, সবসময় এইটা অসমান হবে। আবার এই সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি বাহু 3 নম্বর বাহুটাকে যে যে জায়গায় যে জায়গায় টাচ করলো 3 নম্বর বাহুটাতে, সেই কোণটা, এই যে সমান বাহু এবং এই তৃতীয় বাহুটা, সমান বাহু এবং এই তৃতীয় বাহুটা মাঝখানে যে কোণ দুইটা, সেই কোণ দুইটা সবসময় হবে কি সমান হবে। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা যোগ এটা যোগ এটা, আমরা পেয়ে যাব আমাদের পরিসীমা পেয়ে যাব। আর ক্ষেত্রফলের ক্ষেত্রে সূত্রটা একটু আমাদের বড় হয়, আমি দেখে বলছি। ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের সূত্রটা হবে, ডিরেক্টলি বলতেছি, পরিসীমার ক্ষেত্রে তো আমরা পাবো, ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের হবে হাফ ইন্টু, আমরা উচ্চতাটাকে ধরেই নিব, উচ্চতাটাকে, ঠিক আছে, এইটা ধরলেই তারপরেই আমাদের কি হাফ চলে আসবে, হাফ ইন্টু যেটা হচ্ছে আমাদের অসমান বাহু, যেটা সমান নয়, অসমান বাহু, তার সঙ্গে আমাদের গুণ হবে সমান বাহুর বর্গ মাইনাস অসমান বাহুর অর্ধেক। এইটা টোটালটা চলে গেল সমান যে বাহু আছে, সমান বাহুর, আচ্ছা সমান বাহু মানে কি, দুইটারই মান একই থাকবে, তাহলে সমান বাহুর অর্ধেক, তার সঙ্গে আমাদের চলে গেল মাইনাস অসমান বাহু বাই 2। এটা একটু বড়, এটা মুখস্থ রাখাটা খুবই আমাদের প্রয়োজন। ওকে, সমান বাহুর বর্গ আর অসমান বাহুর অর্ধেকের বর্গ, তার মানে এই টোটালটা আমাদের কি হয়ে যাচ্ছে, স্কয়ার হয়ে যাচ্ছে। ওকে, কেন সমান বাহুর বর্গ অসমান বাহুর বর্গ, দেখো আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা কিসে পেয়েছি আমরা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। এবার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখো, আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভূমিটাকে অবশ্যই নিয়েছিলাম, হ্যাঁ নিয়েছি, তাহলে হাফ ইন্টু নিয়েছি, এখানেও দেখো হাফ ইন্টু ভূমিটাকে নিলাম, মানে অসমান বাহুটাকে নিলাম, আর বলছে সমান বাহু, এই যে সমান বাহুর একটা সমান বাহুর স্কোয়ার মাইনাস অসমান যে বাহুটা আছে, এই যে অসমান বাহুটা তার অর্ধেকের, মানে এইটুক জায়গার স্কোয়ার, তার মানে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটাকে পেলাম। ওকে, ক্লিয়ার? চলো, এটা আমরা বুঝে গেছি। নেক্সট, তার মানে 2 নাম্বার সমদ্বিবাহু ত্রিভুজ আমাদের ক্লিয়ার হয়ে গেল। 3 নাম্বারে আমরা বলবো
3 নম্বরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ। ওকে, নামটার মধ্যেই ডেফিনিশনটা লুকিয়ে আছে। বিষমবাহু মানে যে ত্রিভুজের 3টা বাহু একই ধরনের নয়, 3টা বাহুয়ে আলাদা আলাদা। 3টা বাহু এখানে কি একই ধরনের? না, একই ধরনের নয়। তাহলে 3টা বাহুয়ে যদি আলাদা আলাদা হয় তাহলে এটাকে আমরা বলবো বিষমবাহু ত্রিভুজ। আচ্ছা, যাই হোক, এটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, এটাকে এরকম করে দিচ্ছি যাতে কিনা মাঝখানের কোণটা আমাদের 90 ডিগ্রি না হয়। মাঝখানের কোণটা 90 ডিগ্রি হলে পরে আমাদের ওটা হয়ে যাবে সমকোণ ত্রিভুজ। আমি একটু পরেই বলবো। ওকে, এটা হয়ে গেল আমাদের বিষমবাহু ত্রিভুজ। সেম ভাবে আমরা বিষমবাহু ত্রিভুজটার ক্ষেত্রে আমরা পরিসীমা নির্ণয় করতে পারবো। এটাকে যদি আমরা এ বলি, এটাকে যদি বি বলি, এটাকে যদি সি বলি, দেখো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কোনো বাহু যেহেতু সমান নয় তার মানে কোনো কোণ আমাদের সমান হবে না। ওকে, তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা পরিসীমা যখন নির্ণয় করব, পরিসীমা নির্ণয় করতে গেলে তখন আমাদের করতে হবে কি, এ বি প্লাস বিসি প্লাস এসি, এটা যোগ এটা যোগ এটা, 3টা বাহুকে আমরা জাস্ট যোগ করে দেব, হয়ে গেল আমাদের পরিসীমা। এবার এই পরিসীমাকে করব কি, আমরা হাফ অর্ধেক ভাগ করব কি বের করার জন্য, ক্ষেত্রফল বের করার জন্য। ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি করব, এই পরিসীমাকে করব আমরা ভাগ, তার মানে হচ্ছে পরিসীমা বাই 2, মানে পরিসীমার অর্ধেক। এটাকে আমরা ডেনোট করি এস দিয়ে। কি দিয়ে ডেনোট করি? এস দিয়ে। ওকে, এবার ক্ষেত্রফল যখন নির্ণয় করতে যাব, এই ক্ষেত্রফলটা অনেকটা বড় হয়, যাই হোক, কিন্তু পরীক্ষায় এটাই আসে আমাদের। ক্ষেত্রফলটা হবে আমাদের এই অর্ধ পরিসীমা থেকে, অর্ধ পরিসীমার সঙ্গে আমরা গুণ করব। কাকে গুণ করব? এই অর্ধ পরিসীমা থেকে এই বাহুটার দৈর্ঘ্য মনে করো এ, এই বাহুটার দৈর্ঘ্য মনে করো বি, এই বাহুটার দৈর্ঘ্য মনে করো এই বাহুটার দৈর্ঘ্য মনে করো স্মল সি, এটা স্মল এ, স্মল বি, স্মল সি। তাহলে এই অর্ধ পরিসীমা থেকে আমরা বাদ দেব স্মল এ ইন্টু, অর্ধ পরিসীমা থেকে আমরা বাদ দেব স্মল বি ইন্টু, অর্ধ পরিসীমা থেকে আমরা বাদ দেব স্মল সি। এত কি হয়ে যাবে? বর্গ একক। এই বর্গ একক হয়ে গেল আমাদের ত্রিভুজের, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ওকে, অর্ধ পরিসীমা থেকে আমরা কি বাদ দিচ্ছি? অর্ধ পরিসীমা গুণ অবস্থায় থাকলো, অর্ধ পরিসীমা গুণ অবস্থায় থাকলো, তার সাথে অর্ধ পরিসীমা থেকে আমরা বাদ দিচ্ছি একটা বাহুকে, তার সঙ্গে গুণ করব। অর্ধ পরিসীমা থেকে বাদ দেওয়া আরেকটা বাহু, তার সঙ্গে গুণ করব। অর্ধ পরিসীমা থেকে বাদ দেওয়া আরেকটা বাহু, হয়ে গেল আমাদের, এটা হয়ে গেল বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ক্লিয়ার? চলো, তাহলে আমরা ত্রিভুজ কত ধরনের পেলাম? এখানে 3 ধরনের পেলাম। একটা সমবাহু ত্রিভুজ, 2 নাম্বার হয়ে গেল আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 2টা বাহু সমান হচ্ছে, আর একটা বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টা বাহুই আমাদের অসমান হচ্ছে। ওকে, ক্লিয়ার? চলো, এইবার বাহু ভেদে প্রকারভেদ আমরা দেখলাম, এবার আমরা দেখব কোণ ভেদে প্রকারভেদ। কোণ ভেদে কিভাবে আমরা প্রকারভেদ করতে পারি, এটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। বাহু ভেদে যে প্রকারভেদগুলো আমরা করলাম সেটাও ইম্পর্টেন্ট ছিল, কিন্তু সেখানে কোশ্চেন জাস্ট 2-3টা লুকায়িত অবস্থায় ছিল, এর থেকে বেশি নেই। আচ্ছা, আরেকটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমি একটু আগে বললাম যে একটা সমবাহু ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্যের অনুপাত কত হচ্ছে? 1:1:1। ক্লিয়ার? সেম ভাবে কোশ্চেন এভাবে আসতে পারে, একটা সমদ্বিবাহু ত্রিভুজের বাহু 3টির অনুপাত কত? তখন আমাদের কি হবে? এই বাহুটা আর এই বাহুটা সমান, এই বাহুটা আলাদা। ওকে, সরি, এখানে বাহুর ক্ষেত্রে হবে না, কোণের ক্ষেত্রে হবে এই ধরনের কোশ্চেন। তো আমি কোণের ক্ষেত্রে এই ব্যাপারটাকে বলছি। চলো বলেই দিই। দেখো, একটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, যে এই কোণটা আর এই কোণটা সমান হচ্ছে, আর এই কোণটা অসমান হচ্ছে। ক্লিয়ার? এই 2টা কোণ সমান হচ্ছে, আর বাকি একটা কোণ আমাদের অসমান হচ্ছে, সমান হবে না। এই ক্ষেত্রে আমাদের কোণের অনুপাত কত হচ্ছে? 1:1:1।
এক্ষেত্রে কিন্তু বাহুর অনুপাত 1:1:1 হবে। ওকে, এবার দেখো এই ক্ষেত্রে আমাদের কোণের অনুপাতগুলো কত হচ্ছে। এটা যদি আমাদের সাপোজলি মনে করো 45 ডিগ্রি হয়, তাহলে এটা অবশ্যই 45 ডিগ্রি হবে। ক্লিয়ার? এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই এটা 60 ডিগ্রি হতে হবে। মানে কি এই দুইটা কোণ আমাদের সমান হবে। তার মানে দুইটা কোণ সমান হচ্ছে মানে 1:1। আর যেটা অসমান হচ্ছে সেটাকে দেখো, এটা যদি 45 হয় তাহলে এটা 45, তাহলে এটা কি, এটা 90 ডিগ্রি অবশ্যই হতে হচ্ছে। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তার মানে 1:1:2। ক্লিয়ার? তিনটা কোণের অনুপাত হচ্ছে আমাদের 1:1:2। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। চলো এবার কোণ ভেদে দেখা যাক আমরা ত্রিভুজকে কয় ভাগে ভাগ করতে পারি। এবার দেখো সূক্ষ্ম কোণ কি জিনিস, স্থূল কোণ কি জিনিস আমি এর আগের ক্লাসে বলেছিলাম, তারপরেও একটু বলে দিই যে এটাকে যদি আমরা 90 ডিগ্রি ধরে নেই, তাহলে 90 ডিগ্রি এর কম কোণগুলোকে আমরা বলবো সূক্ষ্ম কোণ। 90 ডিগ্রিটাকে বলবো আমরা সমকোণ। একটা স্ট্যান্ডার্ড জায়গায় আছে 90 ডিগ্রিটা, তাই এটাকে আমরা সমকোণ বলবো। 90 ডিগ্রি এর বেশি কিন্তু 180 ডিগ্রি এর কম কোণগুলোকে আমরা বলবো স্থূল কোণ। আবার 180 ডিগ্রি কোণটাকে আমরা বলবো সরল কোণ বা দুই সমকোণ। ওকে, এবার দেখো কোণ ভেদে ত্রিভুজের যখন আমরা প্রকারভেদ দেখব, তখন 1 নম্বরে আমাদের আসবে সূক্ষ্মকোণী ত্রিভুজ বা সূক্ষ্মকোণী ত্রিভুজ, যেটাকে আমরা বলি সূক্ষ্মকোণী ত্রিভুজ বা সূক্ষ্মকোণী ত্রিভুজ। ওকে, সূক্ষ্মকোণী ত্রিভুজটা কি হচ্ছে আমাদের, দেখো যে ত্রিভুজের এই একটা ত্রিভুজ সাপোজলি মনে করো, আচ্ছা ত্রিভুজের তিনটা বাহুর সমষ্টি কত হতে হচ্ছে আমাদের 180 ডিগ্রি। এবার যে ত্রিভুজের কোণ তিনটি যে ভালো করে বুঝতে হবে, যে ত্রিভুজের কোণ তিনটি 90 ডিগ্রি এর থেকে কম হচ্ছে, তিনটা কোণেই 90 ডিগ্রি এর থেকে কম হচ্ছে। আচ্ছা তিনটা কোণেই 90 ডিগ্রি এর থেকে কম হলে কি এটা তিনটা মিলে আমাদের 180 ডিগ্রি হবে? অবশ্যই হবে, কারণ কোণ কয়টা আছে এখানে, তিনটা। আমরা যদি ধরে নিই এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে এটাও কত হবে, 60 ডিগ্রি হতে হবে, তাই তো? আচ্ছা ধরে নেই এটা এটা হয়ে গেল আমাদের 45 ডিগ্রি, তাহলে এখানে কোনো একটাকে আমরা 45 ডিগ্রি করব, সরি এটা এটা ধরে নিলাম 45 ডিগ্রি, এটাকে ধরে নিলাম আমরা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, 45, 60 আর 45 হচ্ছে আমাদের 5, 105। তাহলে 105, তাহলে 180 থেকে আমরা 105কে যদি বাদ দিয়ে দেই, 5, 7, 75 ডিগ্রি, এটা হয়ে গেল আমাদের 75 ডিগ্রি। ওকে, তার মানে তিনটা কোণের সমষ্টি আমাদের 180 ডিগ্রি হতে হবে। দেখো 75টা হচ্ছে আমাদের 90 ডিগ্রির কম, তার মানে এই ত্রিভুজটাই হচ্ছে আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ। ওকে, ক্লিয়ার? এখান থেকে শুধু বলার এতটুকুই যে সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলি আমরা। নেক্সট কোশ্চেন, নেক্সট পরের যে পার্টটাতে আমরা ডিভাইড করতে পারি সেটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ, এই স্থূলকোণী ত্রিভুজ আমরা কাকে বলবো, সংজ্ঞাটা ভালো করে, ডেফিনেশনটা ভালো করে আমাদের মাথায় রাখলেই যে কোনো কোশ্চেন এখান থেকে আমরা ট্যাকেল করতে পারবো। দেখো স্থূলকোণী ত্রিভুজ মানে, স্থূল মানে কি, মোটা বা থিক, এই ধরনের কিছু বোঝাতে আমরা স্থূল কথাটা ব্যবহার করি। যে ত্রিভুজের একটা কোণের মান অবশ্যই 90 ডিগ্রি এর বেশি হতে হবে। একটা কোণের মান 90 ডিগ্রি এর কি হলো, বেশি হলো একটা কোণের মান, তাকে আমরা একটা কোণ, যে কোনো একটা কোণ, কারণ কি তিনটা কোণেই যদি 90 ডিগ্রি এর বেশি হয়, তাহলে তো তিনটার সমষ্টি আমাদের 180 ডিগ্রি থেকে বেশি হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু ত্রিভুজ পাচ্ছি না। ওকে, তার মানে একটা কোণের সমষ্টি একটা কোণ অবশ্যই আমাদের 90 ডিগ্রি থেকে বেশি হতে হবে, বাকি দুইটা কোণ আমাদের 90 ডিগ্রি থেকে কম হলেও চলবে। ওকে, 90 ডিগ্রি থেকে অবশ্যই বাকি দুইটা কম হবে। ওকে চলো, এইটা হয়ে গেল আমাদের স্থূলকোণী। আচ্ছা সূক্ষ্মকোণীর ক্ষেত্রে কি বললাম, যে একটা ত্রিভুজের তিনটা কোণেই আমাদের তিনটা কোণেই আমাদের 90 ডিগ্রি থেকে কম হতে হবে, সেক্ষেত্রে এটা সূক্ষ্মকোণী। স্থূলকোণী একটা কোণ আমাদের 90 ডিগ্রি থেকে বেশি অবশ্যই হতে হবে, তাহলে এটা হয়ে গেল আমাদের স্থূলকোণী। এখান থেকে কোশ্চেন সেরকম কিচ্ছু নেই, যেখান থেকে কোশ্চেন আসবে সেটাতে আমি যাচ্ছি এবার 3 নাম্বারটা, যেটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ।
সমকোণী ত্রিভুজ। আচ্ছা দেখো, সূক্ষ্মকোণী মানে তিনটা কোণকে 90 ডিগ্রির থেকে কম হতে হবে। স্থূলকোণী মানে একটা কোণ অবশ্যই 90 ডিগ্রির থেকে বেশি হবে। সমকোণী মানে যে ত্রিভুজের একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি হতেই হবে, একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি হতে হবে, তাহলে সেই ত্রিভুজটাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। এ বি সি, এই ত্রিভুজটা হয়ে গেল আমাদের সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এখান থেকে কোশ্চেন আসার মধ্যে হচ্ছে পিথাগোরাস এই সমকোণী ত্রিভুজ থেকেই একটা আমাদের উপপাদ্য দিয়ে গেছেন, সেটা হলো এই দেখো, আমরা যদি ভূমি বিসি সবসময় আমি কি বললাম যে সবসময় যেটা দাঁড়িয়ে যার উপরে দাঁড়িয়েছে তাকে আমরা ভূমি ধরবো। তাহলে বিসিটাকে যদি আমরা ভূমি ধরি আর এবিটাকে যদি লম্ব ধরি, পিথাগোরাস এভাবে বলছেন যে বিসিটাকে যদি আমরা ভূমি ধরি আর এবিটাকে যদি লম্ব ধরি, আর এবি আর বিসি এর মাঝখানে যদি কোণটা আমাদের 90 ডিগ্রি হয়, তার মানে এটা সমকোণী ত্রিভুজ যদি অবশ্যই হয়, তবে এই যে পাশে যে আরেকটা ত্রিভুজের তৃতীয় বাহুটা তৈরি হলো সেটাকে আমরা বলবো অতিভুজ। তাহলে এই অতি লিখে দিচ্ছি আমি। তাহলে অতিভুজের যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের সেটা, এটাকে কি বললাম ভূমি, এটাকে কি বললাম লম্ব, আর এটা হচ্ছে অতি, এদের নাম এগুলো। এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে অতিভুজের যদি আমরা স্কোয়ার করে দেই সেটা হচ্ছে আমাদের লম্ব এর স্কোয়ার আর তার সঙ্গে ভূমি এর স্কোয়ারের যোগফলের সমান হচ্ছে। দেখো, অতিভুজের যদি আমরা স্কোয়ার করে দিই সেটা নাকি সেটা হচ্ছে আমাদের লম্ব এর স্কোয়ার আর ভূমি এর স্কোয়ারের যোগফলের সমান। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারবো, এখান থেকে আমরা সিম্পলভাবে বুঝতে পারলাম যে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সবসময় অতিভুজটা মানে তৃতীয় বাহুটা, অতিভুজটা মানে তৃতীয় বাহুটা সবসময় ভূমি আর লম্বর থেকে কি হচ্ছে আমাদের বৃহত্তম। তার মানে বৃহত্তম বাহুটা কি, বৃহত্তম বাহুটা হচ্ছে আমাদের, বৃহত্তম বাহুটা হচ্ছে আমাদের এই যে অতিভুজটা হচ্ছে আমাদের বৃহত্তম বাহু। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটা হচ্ছে আমাদের কি অতিভুজ। ওকে, চলো এবার এখান থেকে আর কিচ্ছু বলার সেরকম নেই। ত্রিভুজের প্রকারভেদের মধ্যে আমরা ত্রিভুজের তো ম্যাথ করব না, ত্রিভুজের প্রকারভেদের মধ্যে সেরকম কিছু বলার নেই। পিথাগোরাসেরটাই কিছু বলার ছিল। পিথাগোরাসের অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার থেকে আমরা এখান থেকেও লম্ব আর ভূমিটাকে হামেশাই বের করতে পারবো সিম্পলিফিকেশন করে। যদি যে কোনো একটা কিছু দেওয়া থাকে তাহলে সিম্পলিফিকেশন করে বের করতে পারবো। সব থেকে বড় কথা হলো সমকোণী ত্রিভুজের যত কিছু, এই সমকোণী ত্রিভুজটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেল যেটা একটা কোণ 90 ডিগ্রি, এখান থেকে আমাদের ত্রিকোণমিতির যত ধরনের ম্যাথ প্রত্যেকটা ম্যাথই আমাদের সমকোণী ত্রিভুজ থেকে নিয়ে আসা। ওকে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, ভালো থেকো। আর একটা নতুন চ্যাপ্টার নিয়ে আমি কথা বলবো পরের ভিডিওতে।